প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে আমরা এসটিজেটির যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে গ্রুপ বি ইংলিশের যে পোর্শনটা আছে সেটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করব। কারণ এই মুহূর্তে কিন্তু ট্যাট পরীক্ষার রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং ট্যাট পরীক্ষার ফলাফল যাদের আশানুরূপ হয়নি তাদের পরবর্তী কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার যে পরিকল্পনা সেটা আশা করি সবাই অলরেডি করে ফেলেছে। তো এইবার এই জন্য আমাদের হাতে যে সরকারি চাকরিগুলো রয়েছে সেগুলো যেগুলো আসন্ন আসতে পারে সেগুলোর মধ্যে হলো এসটিজিটি, এসটিপিজিটি এবং জিআরবিটি। তো আজকে আমরা এই ভিডিওতে এসটিজিটির যে সিলেবাসটা রয়েছে সেখানে ইংলিশটা কি করে আমাদের পড়তে হবে এবং ইংলিশে কি কি থাকছে, যে টপিকগুলো থাকছে সেগুলো আমাদের কিভাবে পড়লে সব থেকে বেশি ভালো হবে সেই বিষয়টা নিয়েই আজকে একটু বিশদভাবে আলোচনা করব। তো প্রথমেই যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে সেটা হলো গ্রামারের চ্যাপ্টার। এখানে গ্রামার আর লিটারেচার দুইটাই রয়েছে। এসটিজিটির যে সিলেবাসটা সেখানে আমাদের কিন্তু আমরা যদি টেটের পেপার 1 এবং পেপার 2 দেখি, টেট 1 টেট 2, টেট 1 এবং টেট 2 এর ক্ষেত্রে কিন্তু অনলি ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি ছিল এবং গ্রামার ছিল, ওখানে কিন্তু লিটারেচারের পোর্শন ছিল না। কিন্তু এসটিজিটির ক্ষেত্রে গ্রামারের পাশাপাশি লিটারেচারও থাকছে। প্রশ্ন হলো যে আমরা গ্রামার বা লিটারেচার কিভাবে মানে প্রস্তুতি নিব সেগুলোর। তো প্রথমেই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো kinds of sentence in terms of structure and mode of expression. Kinds of sentence, পাঁচটা টাইপের যে সেন্টেন্স রয়েছে, 5 টাইপস অফ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কিভাবে ফর্ম করতে হয়, এগুলোর স্ট্রাকচার, এগুলোর মিনিং, কোন সেন্টেন্সটা কিভাবে আইডেন্টিফাই করা হবে যে এটার স্ট্রাকচারটা দেখে, সেই জিনিসগুলো আমাদের ডিটেলসে শিখতে লাগবে। ফর এক্সাম্পল, এখন কেউ বলল যে গো আউট ফ্রম মাই ক্লাস, ঠিক আছে? তো এই যে কথাটা বললো যে গো আউট ফ্রম মাই ক্লাস, এই কথাটা সেটা কোন সেন্টেন্স পড়ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ছে, নাকি এটা ইম্পারেটিভ সেন্টেন্স পড়ছে, নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ছে, নাকি এক্সক্লেমেটরি পড়ছে, নাকি অপটেটিভ পড়ছে, কোনটা পড়ছে, কোন সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এটা, সেটা ফাইন্ড আউট করতে লাগবে। তো এই কারণে প্রথমেই যে কাইন্ডস অফ সেন্টেন্স সেখানে আমাদের এই 5টা টাইপের সেন্টেন্স ডিটেইলসে পড়তে লাগবে, প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার পড়তে লাগবে এবং প্রত্যেকটা সেন্টেন্স ফার্স্ট অফ অল কিভাবে দেখেই আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে এই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ বা এই সেন্টেন্সটা হলো এক্সক্লেমেটরি। প্রত্যেকটা সেন্টেন্সের একটা নির্দিষ্ট ফিচার রয়েছে, সেই ফিচারটা আমাদের জানতে লাগবে। নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো ইউজ অফ ডিটারমিনার্স। ডিটারমিনার আমাদের জানতে লাগবে, কত রকমের ডিটারমিনার্স রয়েছে। পজিটিভ ডিটারমিনার্স থাকে, তারপর যেমন থাকছে নিউমেরাল ডিটারমিনার্স, তারপর থাকছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার্স। তো এই বিভিন্ন ধরনের ডিটারমিনার্স আমাদের রয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা ইউজ করছি ডে টু ডে লাইফেও আমরা ইউজ করছি। তো এই ডিটারমিনারগুলোর ইউজ অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের জানতে লাগবে। এই চ্যাপ্টারটা যদিও টেট 1 এবং 2 তে ছিল, তো এই জিনিসটা আবার এসটিজিটির ক্ষেত্রেও রিপিট করতে হবে, পড়তে হবে আমাদের। নেক্সট, টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর প্রিপোজিশন। আমার মতে এই 3টা চ্যাপ্টার হলো এমন কমন 3টা ইংলিশ গ্রামারের চ্যাপ্টার, আমি এখনো পর্যন্ত যতগুলো কম্পিটিটিভ এক্সামের সিলেবাস দেখেছি প্রত্যেকটা সিলেবাসের মধ্যে এই 3টা চ্যাপ্টার কমন। এই 3টা চ্যাপ্টার ছাড়া আমি এখনো পর্যন্ত হোক টিপিএসসি, হোক এসএসসি কিংবা জেআরবিটি বা ট্যাট, যে কোনো ক্ষেত্রেই যে কোনো ইংলিশ গ্রামারের সিলেবাসে এই 3টা হলো কমন চ্যাপ্টার, পড়তেই লাগে, এগুলো মাস্ট। এবং দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট সব কিছু শিখে ফেলে কিন্তু টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রেই গন্ডগোলটা লাগিয়ে ফেলে। টেন্সের যে 12টা রুলস রয়েছে সেগুলো আমাদের ডেফিনেটলি শিখতে লাগবে যদি আমরা ইংলিশে অ্যাটলিস্ট সেন্টেন্স নিজের মতো করে বানিয়ে লিখতে চাই।
এর পাশাপাশি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে রয়েছে 17 মতো রুলস, 17টা। তো এই 17টা রুলসও কিন্তু আমাদের শিখতে লাগবে এই 12টার পাশাপাশি। তো এই 17 আর 12 যদি কেউ শিখে, দ্যাট ইজ 29টা, এই 29টা রুলস যদি কেউ প্রপারলি শিখতে পারে, তাহলেই কিন্তু ওর মানে সেন্টেন্স স্ট্রাকচার একদম মানে সঠিক হবে, কোনো রকম কোনো ভুল হবে না। কারণ এই ক্ষেত্রে কিন্তু এই দুইটা চ্যাপ্টার আমাদের সব থেকে বেশি হেল্প করে সেন্টেন্স কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসাতে হয় সেগুলো জানতে আমাদের হেল্প করে। প্লাস এটা কোন টাইমে রয়েছে, কোন টাইমে থাকলে, প্রেজেন্টে থাকলে কি করে লিখবো, পাস্টে থাকলে কি করে লিখবো, সেই জিনিসগুলোর জন্য টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। তাই এই দুটো চ্যাপ্টার একদমই কমন, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এই দুইটা চ্যাপ্টার রয়েছে। প্রিপোজিশন আমরা পড়ব। নেক্সট ন্যারেশন, একটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা চ্যাপ্টার, ন্যারেশন অ্যান্ড ভয়েস চেঞ্জ। ন্যারেশনের মধ্যে প্রচুর রুলস রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটা টেন্সেই মানে অ্যাসার্টিভের কতগুলো সেন্টেন্স বানাতে পারবো, টোটাল টেন্স ওয়াইজ 12টা সেন্টেন্স বানাতে পারবো। এই 12টা টেন্সের ফর্মুলা। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন যদি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন যদি হয়, এক্সক্লেমেটরির যদি হয়, অপটেটিভের যদি হয়, প্রত্যেকটা সেন্টেন্সের টেন্স ওয়াইজ আলাদা আলাদা ফর্মুলা রয়েছে। এই কারণে আমি বলবো যে ন্যারেশনটা একটু অনেক বেশি টাফ হয়। সবাই কাইন্ডলি এই ন্যারেশনটা ভালো করে একটু সময় নিয়ে মানে পড়ার চেষ্টা করবে, যাতে করে এটা মানে, যেহেতু এই ন্যারেশন ভয়েস চেঞ্জ আমরা জেআরবিটিতেও পাচ্ছি, যাতে করে একবার পড়লে শিখা হয়ে যায়। তো এই কারণে একটু সময় নিয়ে পড়লে ভালো হবে। এখানে প্রচুর রুলস রয়েছে। অ্যাসার্টিভের ক্ষেত্রে 12টা টেন্সের 12টা রুলসও থাকবে, যে কিভাবে ডিরেক্ট টু ইনডিরেক্ট সেন্টেন্স যদি আমরা করি, দ্যাট ইজ কোনো কোটেশনের ভিতরে কোটেড সেন্টেন্স যদি থাকে, এটাকে আনকোট করতে গেলে তখন দ্যাট লাগিয়ে কিভাবে আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করবো, এটার যে ফর্মুলাটা, সেটা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ আলাদা। অ্যাসার্টিভের ক্ষেত্রে যেমন, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু সেম না, আবার ইম্পারেটিভের ক্ষেত্রেও সেম না। তো এই কারণে ন্যারেশনটা মানে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস সময় নিয়ে পড়াশোনা করলে সব থেকে বেশি ভালো হবে। ভয়েস চেঞ্জটাও সেম, ভয়েস চেঞ্জটাও অনেকটা অ্যাডভান্স লেভেলের গ্রামার। তবে ভয়েস চেঞ্জে আমরা পাবো মাত্র 8টা রুলস। আমি কিন্তু কোন মানে চ্যাপ্টারের মধ্যে কটা করে রুলস আমরা পাবো সেগুলিও বলে দিচ্ছি। ভয়েস চেঞ্জের 12টা টেন্সের যেহেতু রয়েছে, 12টা টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, 8টা টেন্সের হয়। তাই এই ক্ষেত্রে 8টা ফর্মুলা আমাদের শিখতে লাগবে। ঠিক আছে, টেন্সে বলেছিলাম 12টা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলেছিলাম 17টা। তো সবাই কাউন্ট করে নিতে পারো যে এই যে গ্রামারের পোর্শনটা রয়েছে, এতে টোটাল কতগুলো ফর্মুলা আমাদের শিখতে হচ্ছে। ক্লজ আইডেন্টিফিকেশন, কত রকমের ক্লজ রয়েছে। ক্লজ মানে কি, ফার্স্ট অফ অল আমাদের বুঝতে লাগবে ক্লজ কাকে বলে। সেন্টেন্সের একটা পার্ট, একটা অংশকে, ঠিক আছে, একটা কমপ্লিট সেন্টেন্স যদি থাকে, সেই সেন্টেন্সের একটা নির্দিষ্ট অংশকে বলা হয় ক্লজ। এবার কেমন অংশ, যে অংশটার মধ্যে সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, অবজেক্টও থাকবে, কিন্তু তারপরেও এটা মিনিংফুল হবে না। অনেক সময় আমরা যখন সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে যখন চেঞ্জ করি, ট্রান্সফর্ম যখন করি, তখন কিন্তু আমাদের এই ক্লজের প্রয়োজন হয়। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এই ধরনের ক্লজের প্রয়োজন হয়। তো এই ক্লজগুলো আমাদের আইডেন্টিফাই করা শিখতে লাগবে, যে কোন ক্লজ। আবার অনেক সময় এক একটা ক্লজ এক এক রকম ভাবে কাজ করে। কোনো ক্লজ নাউনের মতো কাজ করে বলে তাকে আমরা নাউন ক্লজ বলি, কোনো কোনো ক্লজ আমাদের অ্যাডভার্বের মতো কাজ করে বলে সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি, কোনোটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো প্রত্যেকটার কাজ অনুসারে ওগুলোর কিন্তু মানে আবার আমরা নামকরণটা ওইভাবেই করে থাকি, ঠিক আছে। তো এই ক্লজ, ভয়েস অ্যান্ড ন্যারেশন, এই তিনটা হলো আমাদের একটু টাফ ইংলিশ গ্রামার, যেগুলো অনেকটা টাইম নিয়ে করলে আমাদের মানে ভালো করে শেখা হবে, উপরে উপরে শিখলে হবে না। এগুলো কিন্তু টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর প্রিপোজিশন আর কাইন্ড অফ সেন্টেন্সের মতো নয়। কাইন্ড অফ সেন্টেন্সে সেন্টেন্স কত প্রকার তো শিখে নিলাম, এবার সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পরে শিখে নিলাম। কিন্তু এই সেন্টেন্সগুলোর ন্যারেশন মানে ইনডিরেক্ট
ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করব, কিংবা ভয়েস চেঞ্জ যদি করি তাহলে কিভাবে করব, আর ওগুলোর মধ্যে যদি কোনো ক্লজ থাকে, মানে সেন্টেন্সের যদি ছোট পার্ট থাকে, তখন সেটার আইডেন্টিফিকেশন কিভাবে করব। ঠিক আছে, যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে দ্য ড্রেস হুইচ ইজ torn is worn by the boy। মানে এই ড্রেসটা, যে ড্রেসটা একটু ছেঁড়া, দ্যাট হুইচ ইজ টর্ন, মানে যেই ড্রেসটা ছেঁড়া, এই ছেঁড়া ড্রেসটা ছেলেটা পরে রেখেছে। আমার এই সেন্টেন্সটা কিন্তু পেসিভ ভয়েসে করা, ওর্ন বাই দ্য বয়। ঠিক আছে, এটা কিন্তু পেসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস না। এবার এই যে হুইচ ইজ টর্ন বললাম, এই হুইচ ইজ টর্নটা তো এই কমপ্লিট সেন্টেন্সের একটা পার্ট। দ্য ড্রেস ইজ ওর্ন বাই দ্য বয় হুইচ ইজ টর্ন, যেটা ছিঁড়া। ঠিক আছে, তো এই যে হুইচ ইজ টর্ন, যেটা ছিঁড়া, এই যে পার্টটা বললাম, সেই পার্টটা, এই যে ক্লজটা, সেন্টেন্সের একটা পার্ট, সেখানে কিন্তু ভার্ব রয়েছে, ইজ টর্ন। ঠিক আছে, ইজটা কিন্তু ভার্ব, হুইচ ইজ টর্ন ভার্ব রয়েছে এখানে। ঠিক আছে, কিন্তু তারপরেও এই যে পার্টটা আমি যদি আলাদা করে হুইচ ইজ টর্ন বলি, তাহলে কিন্তু কমপ্লিট হয় না, এটা একটা ইনকমপ্লিট পার্ট, যেটার কোনো আলাদা করে লিখলে এটার কোনো অস্তিত্বই থাকে না। ঠিক আছে, তো এই ক্লজটা কি ক্লজ হবে তাহলে, এটা কি ধরনের ক্লজ? প্রথমত এটা তো আমরা জানি যে এটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এবার এই ক্লজটা এই সেন্টেন্সে কিভাবে কাজ করছে, নাউনের মতো কাজ করছে, না অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, না অ্যাডভার্বের মতো কাজ করছে, কিসের মতো কাজ করছে, সেই জিনিসটা আইডেন্টিফাই করে তারপর আমরা এটা বলতে পারবো যে এটা কি ধরনের ক্লজ। যেমন দ্য ড্রেস হুইচ ইজ টর্ন, ওই ড্রেসটা, যে ড্রেসটা ছেঁড়া। তো ছেঁড়াটা কি, এই ড্রেসের কোয়ালিটি নিশ্চয়ই, ড্রেসটা কেমন, এটার কোয়ালিটিটা কি, কোয়ালিটিটা হলো টর্ন, ছেঁড়া। ঠিক আছে, তো কোয়ালিটি কি, কোয়ালিটি যদি নাউন বা প্রোনাউনের যদি কোয়ালিটি বোঝায় কোনো কিছু, তাহলে সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি নিশ্চয়ই। ঠিক আছে না, অ্যাডজেক্টিভ বলি, সেটা আমরা জানি যে কোনো কিছু কোয়ালিটি যদি বোঝায় তাহলে অ্যাডজেক্টিভ বলি। এই যে অ্যাডজেক্টিভের মতো তাহলে এই পার্টটা কাজ করছে, এই জন্য কিন্তু এই ক্লজটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে বর্ণনা করতে পারি। এইভাবে আমাদের ক্লজ আইডেন্টিফাই করতে লাগবে, যেটা কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে টাফ রয়েছে। এটা অনেকটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে এবং একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করে ন্যারেশন, ভয়েস চেঞ্জ আর ক্লজ আইডেন্টিফিকেশন হবে না। এবং এগুলোর শেষে রয়েছে কারেকশন অফ এরর অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা কি কি পাবো, এই যে প্রথম যে পাঁচটা টেন্স আমরা এখানে পড়বো, ঠিক আছে, এই যে পাঁচটা টেন্স আমরা পড়বো, যেটা হচ্ছে স্টেটমেন্ট, তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেগুলো ট্রান্সফরমেশন পড়বো। পাশাপাশি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, সেটারও কিন্তু আমরা ট্রান্সফরমেশন পড়বো। ঠিক আছে, তো এখানে টোটাল পাঁচটা, ছটা, সাতটা, আটটা সেন্টেন্সের আমরা ট্রান্সফরমেশন পড়তে লাগবে। তো অনেকটাই টাফ, ইংলিশ গ্রামারের যে পোর্শনটা আছে অনেকটা টাফ। যারা যারা এসটিজিটি দিতে যাচ্ছ, কাইন্ডলি এখন থেকেই প্রিপারেশন করো, কারণ আমি কিন্তু একটু ডিটেলসেই বলছি যে গ্রামার কিন্তু আর লিটারেচারের মতো শিখে হবে না। যেমন এখানে লিটারেচারের মধ্যে প্রথমে কি দিয়েছে, প্রোজ সেকশন, আর.কে নারায়ণের ইঞ্জিন ট্রাভেল। আর.কে নারায়ণের ইঞ্জিন ট্রাভেল ইউটিউবের মানে সেটার আমরা কিন্তু অ্যানিমেটেড ভিডিও দেখতে পারবো, কিংবা এক্সপ্লেনেশনের ভিডিও দেখে কিন্তু এটা শিখে নেওয়া যাবে, এটার সেন্ট্রাল আইডিয়াটা কি, এটার সামারিটা কি বুঝে নেওয়া যাবে। কিন্তু গ্রামারের যে পোর্শনটা আছে সেটা যদি ক্লাস না করো, সেটা যদি ডিটেলসে না পড়া হয়, তাহলে কিন্তু হবে না। গ্রামার আর লিটারেচার কিন্তু সেম না। লিটারেচার এমনিতে মানে থিওরির মতো পড়ে শিখে ফেলা যায়। ঠিক আছে, লাইক ইঞ্জিন ট্রাভেল কবে লেখা হয়েছে, কবে পাবলিশ করেছে, ইঞ্জিন ট্রাভেলের মধ্যে ক্যারেক্টার কি কি আছে, মেইন ইনসিডেন্ট কি কি আছে, ওইগুলো দেখে কিন্তু আমরা শিখে ফেলতে পারবো। কিন্তু এটার মতো গ্রামারটা অতটা ইজি না। ঠিক আছে, ওইখানে গ্রামার ইজ লাইক ম্যাথমেটিক্স। সো ম্যাথে যেমন রুল অ্যাপ্লাই করে বারবার প্র্যাকটিস করলে শেখা হয়, গ্রামারও সেম।
নেক্সট প্রোজের মধ্যে আমাদের কম্প্রিহেনশন টেস্টও ডেফিনেটলি থাকবে। কম্প্রিহেনশন টেস্টের এখানে কম্প্রিহেনশন টেস্টের মধ্যে রয়েছে যেটা বিজনেস বা ফর্মাল লেটার রাইটিং সিস্টেম আমাদের জানতে লাগবে, সেটা হোক ফর্মাল বা ইনফর্মাল। তারপর আমাদের কম্পোজিশন জানতে লাগবে, আমাদের নোটিস রাইটিং জানতে লাগবে, ঠিক আছে। তো এই যে এখানের যে রাইটিং সেকশনটা, ঠিক আছে, এখানে যে প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের মতো করে বানিয়ে লিখতে হবে, তো এই জিনিসটাই কিন্তু অনেকটা বেশি টাফ হয়ে দাঁড়াবে। কেন? কারণ বানিয়ে লেখার যে মানে প্রবণতাটা সেটা তখনই আসবে যদি গ্রামারের এই পোর্শনগুলো কারোর অ্যাপ্রোপ্রিয়েটলি জানা থাকে। একটা স্টুডেন্ট সে হঠাৎ করে পরীক্ষাতে গিয়ে একটা লাইক ফর এক্সাম্পল এখানে যেরকম একটা পোয়েট্রি দিল, ঠিক আছে, এবার পোয়েট্রিটা দিয়ে বললো যে পোয়েট্রির সেন্ট্রাল আইডিয়া লেখার জন্য। এবার সেন্ট্রাল আইডিয়াটা কি করে লেখবে যদি পোয়েট্রিটা বুঝে লেখার মতো যদি সে মানে সেন্টেন্সই না বার করতে পারে। এই জন্য হাউ টু কনস্ট্রাক্ট সেন্টেন্স ইন ইংলিশ সেটা জানাটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এসটিজিটি, এবং সেটা জানার ক্ষেত্রে হেল্প করবে একমাত্র প্রথম স্টেপে টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুইটার পরে আমাদের বাকি যে টপিকগুলো এখানে রয়েছে সেগুলো যদি কেউ প্রপারলি কভার আপ করতে পারে তাহলেই সে নোটিস রাইটিং, লেটার রাইটিং এগুলো নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে। কারণ কোনো টিচার যদি 100টা নোটিস রাইটিং দিয়ে বলে যে এখান থেকে একটা আসবেই আসবে কমন, বাই চান্স আসলো, ঠিক আছে, লিখতে পারবে, যদি না আসে তাহলে কি করে লিখবে? তো এই জন্য মানে এতটা গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এগুলোই পরীক্ষাতে আসবে, তাই নিজের মতো করে লেখার জন্য একটু চেষ্টা করা দরকার। তো নেক্সট যে আমাদের মানে রয়েছে লিটারেচারের পার্টে আমাদের ইঞ্জিন ট্রাভেল থাকছে। ইঞ্জিন ট্রাভেল খুবই একটা সুন্দর একটা লিটারেরি ওয়ার্ক বাই আর.কে. নারায়ণ। তারপর দ্য রিফিউজি থাকছে, মোস্ট বিউটিফুল রাস্কিন বন্ডের থাকছে, অস্কার ওয়াইল্ডের সেলফিশ জায়েন্ট থাকছে, সেটা সেই ছোটবেলা থেকে এখনো সেটা পড়তে পড়তে অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে, যেরম ডেইলি ড্রামা থাকছে। এগুলো হলো লিটারেচারের পার্ট, যেগুলো মানে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, ঠিক আছে, একদম এই মানে লিটারেরি ওয়ার্কগুলোর ব্যাকগ্রাউন্ড, কেন এগুলো লেখা হয়েছে এবং কখন লেখা হয়েছে, কি কারণে লেখা হয়েছে, সেখান থেকে শুরু করে আমরা ডিটেলসে পড়ব। তারপর আমাদের থাকছে কনভারসেশনস, থাকছে দ্য ফান দে হেড এমনিতেও মানে হয়তো ক্লাস 7 আর আমি ভুলে গেছি, ক্লাস 7-এর সিলেবাসে হয়তো ইনক্লুডেড আছে। আব্দুল কালামের দ্য ড্রিম অ্যান্ড দ্য মেসেজ থাকছে, খুশওয়ান্ত সিং দ্য পোর্ট্রেট অফ দ্য লেডি থাকছে, এবং পোর্ট্রেট অফ দ্য লেডিও ক্লাস 11-এ আই থিঙ্ক সিলেবাসে ইনক্লুডেড আছে। আমার এখন ঠিক এক্স্যাক্টলি মনে আছে না, তবে এগুলো এর মধ্যে কিছু কিছু লিটারেরি ওয়ার্কস আছে যেগুলো ক্লাস 6 to 12-এর যে সিলেবাসটা রয়েছে সেখানে ইনক্লুডেড আছে। তারপর দ্য লাভলিয়েস্ট অফ ট্রিজ রয়েছে, স্টুপিডিটি স্ট্রিট রয়েছে, দ্য ড্যাফোডিলস রয়েছে, দ্য ড্যাফোডিলসও আছে। তারপর সিলভার ওয়ান্ডার থার্স্ট, তারপর স্টপিং বাই দ্য ওটস অন স্নোই ইভিনিং সেটাও আমরা পেয়েছি। তারপর রিং আউট ওয়াইল্ড ওয়েলস, তারপর আমাদের থাকছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সনেট টু দ্য পিপলস অফ দ্য হিন্দু কলেজ, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি নাম্বার 50, স্যার ওয়াল্টার স্কটের পেট্রিয়টিজম। তো এইগুলো হলো পোয়েট্রি ইন প্রোজের সেকশন, যেটা আমরা ডিটেলসে ব্যাকগ্রাউন্ড থেকে একদম লাইন বাই লাইন করে আমরা পড়বো। তো প্রত্যেক দিনে যদি একটা করে প্রোজ এবং একটা করে পোয়েট্রি পড়ে থাকি তাহলে আশা করি 1 মাস থেকে 2 মাসের মধ্যে এই পোর্শনটা শেষ হয়ে যাবে। তো তাহলে আমাদের মেইনলি ফোকাস করতে লাগবে গ্রামার অ্যান্ড এই যে রাইটিং সেকশনটা রয়েছে সেটার উপর। এই দুইটা যদি প্রপারলি করা যায় তাহলেই আমার মতে এসটিজিটিতে ভালো স্কোর করা সম্ভব হবে। তো আজকের ভিডিওটা যেহেতু অনলি ইংলিশ সিলেবাসের উপর বেস করে, তাই বাকিগুলো ডিসকাস আর এই ভিডিওতে করা হবে না, এটা নেক্সট ভিডিওতে করা হবে। আজকে শুধুমাত্র ইংলিশটাই ডিসকাস করা হলো। এসটিজিটির ক্লাস যদি কেউ করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিংবা যদি কেউ এসটিজিটির ম্যাটেরিয়ালস যদি নিতে চাও তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দুইটাই অফলাইন অনলাইন ক্লাস তো রয়েছে, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালসও রয়েছে। আর যদি কেউ বাড়িতে নিজের থেকে সেলফ স্টাডি করতে চাও তাহলেও যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম, উইদাউট কোচিং কিংবা উইদাউট এনি স্টাডি
মেটেরিয়ালস যদি কেউ পড়তে চাও তাহলেও স্টেপ বাই স্টেপ যেভাবে বলা হয়েছে কোনটার জন্য কত দিন দেওয়া দরকার এবং কিভাবে পড়া দরকার সেই হিসাবে পড়লে আমার মতে ভালো স্কোর করা যাবে। তো এই ছিল আমার সম্পূর্ণ নিজস্ব মতামত আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে এটা শেয়ার করে দেবে ভিডিওটা। থ্যাংক ইউ।